বন্ধ দেয় নাই। কারেন্ট কম আসতেছে। না ওটা তো বলতে পারি না কি, মানে কি কারণে দেয় নাই আসলে অতটুকু তো বলতে পারি না, তো এই আর কি হচ্ছে কথাবার্তা। আচ্ছা দেখো, আমরা হচ্ছে আজকে যেটা থেকে শুরু করব, তোমার হচ্ছে রসায়ন চতুর্থ অধ্যায় পড়বো ইনশাল্লাহ। থার্ড চ্যাপ্টার তো শেষ, তাই না? ভাই এটা ভাই দেশে যাওয়ার পরে ফুলতে হবে ভাই। না না, অবশ্যই দেশে আসলে তো তোমাকে যেগুলো শেষ করবো এগুলো আবার রিভিশন একবার দিবই, মাস্ট রিভিশন। ভাইয়া হুম, না রিভিশন তো মাস্ট দিবই। তারপরেও তোমার হচ্ছে ধরো এখন মানে আমি একটু জাস্ট চিনেই দেওয়া, অথবা মানে যদি আমি না বলি একেবারে তখন তো একটা সমস্যা, বুঝো নাই? তো আমি তো হচ্ছে তোমার চেষ্টা করতেছিলাম মানে আরো একটু যদি বেশি পড়ানো যায় তাহলে তো বেশি ভালো। তারপরে অনলাইনে তোমার এই সমস্যা, আমারও একই সমস্যা, দেখা গেছে আমার ভালো হইলে তোমার সমস্যা, এক একটা জায়গায় এক এক রকমের সমস্যা আর কি। তো যাই হোক, মানে ইতিহান কালকে বলতেছিল, বলে যে ভাইয়া শুধু আপনার এখানে না, মানে আমার এখানেও কালকে সমস্যা করছিল, জিনিসটা হচ্ছে এরকম। তো আমি বলছি আর কি, বলে যে আমার এখানে আপনার পরে হুজুরের ক্লাস করাই, হুজুরের ক্লাস করছি, তারপরে আরেকটা স্যার আছে মনে হয় ওনার ক্লাস করছে, বলে যে সেম একই রকমের সমস্যা দেখা গেছে। তো পরে আর কি মানে আমার কাছে তো ওই দিন মনে হয় তোমার 40 মিনিট 45 মিনিট পড়লো। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, এখন কিছু করার নাই, আর তুমি দেশে আসলে ইনশাল্লাহ আবার ওগুলা মানে টেনে দিব, একবার পড়াই দিব। এখন দেশে তো হচ্ছে ধরো আমি ম্যাথমেটিক্স বলো, তোমার হচ্ছে ও বিজ্ঞান বলো, এগুলা পড়াইতে আমার একটা অধ্যায় 4 থেকে 5টা ক্লাস লাগবে। এখন অনলাইনে দেখা গেছে এগুলো অনেক লং টাইম মানে নিতে হয় আমাকে, কারণ হচ্ছে যেহেতু অনলাইনে হচ্ছে বেশি পড়ানো যায় না, পড়ার পর কথা কম হয়, যেটা সত্য কথা বলতেই হয়। তো এই আর কি কথা হবে। এটা ভাই হ্যাঁ সিরিয়াসলি হ্যাঁ হ্যাঁ, কারণ হচ্ছে তোমাকে আমি অফলাইনে যেভাবে হাতে কলমে পারতেছি, এখানে দেখা গেছে আমাকে একটা কি মানে হাত পা বাঁধা ধরা হচ্ছে, তারপরেও আমার হচ্ছে যতটুকু মানে টেনে দেওয়া দরকার অতটুকু হচ্ছে টানা যাচ্ছে আর কি। এরপরে হচ্ছে কি আর মানে সমস্যা, মানে ইচ্ছা করলেও ওটা হচ্ছে হয় না কেন জানি। আচ্ছা দেখো, আমরা হচ্ছে আমি তোমার সিলেবাস দেখছিলা কিনা জানি না তুমি, তো দেখছিলাম যে হচ্ছে তোমার, হ্যাঁ আমি আরিফ থেকে হচ্ছে সিলেবাসের ছবি তুলে আনছি, মানে ছবি তুলে আনছিলাম। এখন হচ্ছে আমি তোমাকে আজকে পড়ার পরে হচ্ছে সিলেবাসটা ছবি দিয়ে দিব, আমি যে সাবজেক্টগুলো পড়াই, বা গণিত মনে হয় নিয়ে আসছি, তো হায়ার ম্যাথও নিয়ে আসছি, আমি ছবিগুলো দিয়ে দিব, ঠিক আছে? আরিফুলের তো ওভারঅল ও জানি না আসলে কতটুকু ঠিক মতো পড়লে কিন্তু ও অনেক ভালো করবে। ও সিলেবাস অলমোস্ট তোমার হচ্ছে হায়ার ম্যাথ আর শুধু জ্যামিতি দুইটা আছে, মানে 3 আর 4, আর হচ্ছে এক্সট্রা বাকি আছে ওইদিকে অসমতা তোমার, আর ওভারঅল এভরিথিং শেষ ওর। এখন ও যদি পড়ে ও অনেক ভালো রেজাল্ট করবে, সত্য কথা যেটা। ও আসলে একটু মানে ফাঁকিবাজি করে, মানে এখন দেখি মারতে হবে, এটা ছাড়া আসলে আর কোনো ওয়ে নেই। লাস্ট আমাকে মনে হয় ব্যথা, এটার জন্য ব্যথাতে নিতে হবে আর কি। এই হচ্ছে কথাবার্তা আর কি। আচ্ছা দেখো, তাহলে আমরা হচ্ছে আজকে থেকে শুরু করবো হচ্ছে তোমার পর্যায় সারণী, চতুর্থ অধ্যায় শুরু করবো, ঠিক আছে? পর্যায় সারণী তো যেটা দরকার হবে ওটা আমি বোর্ডে লিখবো, ঠিক আছে? আর যেটা হচ্ছে আমার এখানে বলা দরকার সেটা হচ্ছে আমি বলবো। আচ্ছা দেখো, প্রথম কথা হচ্ছে আমাদের পর্যায় সারণী। আমরা হচ্ছে পর্যায় সারণী দিয়ে শুরু করতেছি চতুর্থ অধ্যায় রসায়ন। আর এখন প্রথম কথা হচ্ছে পর্যায় সারণীটা আসলে কি। তো তুমি দেখবা হচ্ছে রসায়নের হচ্ছে কতগুলো কি আছে, এই যে মৌল আছে, তাই না? মৌলগুলো হচ্ছে তোমার, মৌলগুলো হচ্ছে তাদের বৈশিষ্ট্য এবং তাদের ধর্ম, ধর্ম অনুযায়ী হচ্ছে কি করে একটা ট্যাবলের মধ্যে সাজানো আছে। দেখছিলা না বইয়ের মধ্যে, যে তোমার হচ্ছে বই আছে কিনা দেখি, হ্যাঁ বই আছে, বইতে হচ্ছে তোমাকে দেখাচ্ছি, দেখো তোমার হচ্ছে এই যে চতুর্থ অধ্যায় যদি খুলি, এই তো এই যে দেখো এটা দেখতেছো, এই এই যে এখানে হচ্ছে কতগুলো কি আছে দেখো, গোলাপি কালার বক্স আছে, হলুদ কালার বক্স আছে, সবুজ কালার, নীল কালার, তাই না? এটাই হচ্ছে আর কি আমাদের পর্যায় সারণী। এখন আমরা যদি অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশনে যাই যে পর্যায় সারণীটা আসলে কি, দেখো বলতেছে হচ্ছে মৌলসমূহকে তাদের ধর্ম অনুযায়ী সাজানোর একটা ছক হলো কি পর্যায় সারণী। বুঝতে পারতেছো? মানে তাদের ধর্ম এবং বৈশিষ্ট্য অনুযায়ী সাজানো হয়েছে, দেখতে পারতেছো? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমার কাছে তোমার হচ্ছে সব সেট আছে। যারা কিছু ছোট ভাই আছে ওরা এসএসসি দিছে, আমাকে দিয়ে ফেলছে আর কি, এরপরে ওরা পরীক্ষা দিয়ে ফেলছে, তো ওদের গুলো আর কি। হ্যাঁ এটা আর কি। আচ্ছা, অথবা আমার স্টুডেন্টরাও আছে, ওরাও তোমার পরীক্ষা দিয়ে ফেলছে, দিছে তখন আমাকে, এই আর কি। এক একটা বই 2টা 3টা করে সেট আছে আমার কাছে, এই আর কি। হ্যাঁ আচ্ছা দেখো, বলতেছে যেসব মৌলের ধর্ম হচ্ছে কি একই রকম তাদেরকে হচ্ছে একই গ্রুপে রাখা হয়েছে। এখন দেখো তুমি বলবা যে তাহলে ভাইয়া গ্রুপ কি,
অথবা পর্যায় কি, আমরা একটু পরেই আসতেছি গ্রুপ কি পর্যায় কি, ঠিক আছে। এখন দেখো বলতে চাচ্ছে রসায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদানগুলোর মধ্যে একটা হচ্ছে এই পর্যায় সারণীটা। অনেক বিজ্ঞানী হচ্ছে এটাকে নিয়ে গবেষণা করার পর হচ্ছে এই যে আজকের এইরকম একটা সারণী, যেটা তুমি ট্যাবল আকারে সুন্দর করে দেখতে পারতেছো, ঠিক আছে। এখন দেখো পর্যায় সারণীটা আসলে আমাদের কেন প্রয়োজন, এটাও তো আমাদের জানা দরকার, তাই না। দেখো বলতেছে হচ্ছে আমরা পর্যায় সারণীর মাধ্যমে কি জানতে পারি, দেখো সব মৌলের ধর্ম হচ্ছে একসাথে বোঝা যায়, অর্থাৎ আমরা সবগুলো মৌলের ধর্ম হচ্ছে একসাথে বুঝতে পারবো। এবং মৌলের মধ্যে হচ্ছে মিল অমিল, মানে মিল কোনটার সাথে কোনটার মিল আছে, কোনটার সাথে কোনটার অমিল আছে, সেই জিনিসটা আমরা জানতে পারবো। অথবা আমরা এটাও জানতে পারবো যে যৌগের ধর্ম সম্পর্কে ধারণা, কোন একটা যৌগ বা মৌলর ক্যারেক্টারটা কেমন বা বৈশিষ্ট্যটা কেমন, আমরা সেই জিনিসটাও জানতে পারবো এটার মাধ্যমে, ঠিক আছে। আচ্ছা এখন দেখো পর্যায়টা কি, এই যে আমরা একটু আগে বলছি পর্যায় সারণী, পর্যায় থাকে, গ্রুপ থাকে। এই যে পর্যায় গ্রুপ থাকে, পর্যায়টা আসলে কি, পর্যায় হচ্ছে দেখবা যে পর্যায় সারণী হচ্ছে কি তোমার বাম থেকে ডান পর্যন্ত কতগুলো বিস্তৃত কি আছে, সারি আছে। তাইলে এখন দেখো সারি কোনটা, আমি এটা দেখাচ্ছি তোমাকে। পর্যায় সারণীটা যদি আমরা দেখতে চাই তাহলে এখন দেখো এই তো, এই যে দেখো তোমার হচ্ছে এটা হচ্ছে পর্যায় সারণী, তাই না, দেখতেছো। জি ভাইয়া। এই যে দেখো এদিক থেকে এইদিকে মৌলগুলো যেভাবে আসছে এই লাইনটাকে আমি বলতেছি পর্যায় ভাবে। তোমার এই যে বাম থেকে ডান দিকে যেগুলো আসতেছে এগুলোকে বলতেছি পর্যায়, ঠিক আছে। আর দেখো উপর থেকে খাড়া কতগুলো আছে, এই যে উপর থেকে নিচের দিকে গেছে, দেখতেছো, এটাকে বলি গ্রুপ। এই একটা গ্রুপ, এই আরেকটা গ্রুপ, এই একটা গ্রুপ, দেখতেছো সোজাসুজি ভাবে যেগুলো গেছে নিচের দিকে, উপর থেকে নিচের দিকের গুলাকে বলি গ্রুপ, আর বাম থেকে ডানের দিকের গুলাকে বলি কি পর্যায়। বুঝতে পারছো পর্যায়ের গ্রুপ কি, ক্লিয়ার। যেমন দেখো তোমার একটা মৌলের একদম প্রথম যে গ্রুপটা আছে, প্রথম গ্রুপ প্রথম পর্যায়ে যেটাই বলো না কেন, হাইড্রোজেন একদম প্রথম গ্রুপের প্রথম পর্যায়ের মৌল। আর একদম সর্বডানে যেটা সেটা হচ্ছে হিলিয়াম, তাই না। আমরা যত বাম থেকে ডান দিকে যাব তত এগুলোকে আমরা বলবো হচ্ছে এগুলোর নাম হবে কি পর্যায় হবে। আর যখন আমরা গ্রুপ, গ্রুপ হচ্ছে কি পর্যায় সারণীর উপর থেকে যত নিচের দিকে নামবো সেগুলোকে আমরা বলবো হচ্ছে কি গ্রুপ বলবো। বলা এতটুকু বুঝতে পারছো। জি ভাইয়া, বুঝতে আচ্ছা তারপরে দেখো এখন তোমাকে বলতে চাচ্ছি কিছু বেসিক জিনিস, যে ধাতু আর অধাতু কি। আচ্ছা অধাতু হচ্ছে তোমার যে সকল মৌল হচ্ছে কি থাকে ঋণাত্মক আয়ন অথবা এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে। দেখো যদি আমি একদম ধনী গরিবের সেন্সে চিন্তা করি তাইলে মনে রাখবা তোমার হচ্ছে ধাতু হচ্ছে ধনী আর অধাতু হচ্ছে কি গরিব, ঠিক আছে। কেন ধনী কেন গরিব আমি বলি, অধাতু হচ্ছে সবসময় ইলেকট্রন নিতে নিতে চাইবে কারোর থেকে, মানে কাউকে দেওয়ার চিন্তা করবে না, নেয়ার চিন্তা করবে। তো অধাতু সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে, এখন কেন এটা মানে নেয়ার চেষ্টা করে এটাও বলতেছি। ধরো কোন একটা মৌল অধিক সুস্থিতিশীল থাকে যখন তার সর্বশেষ কক্ষপথে তোমার হচ্ছে 8টা ইলেকট্রন থাকে, কয়টা, 8টা, ঠিক আছে। হ্যাঁ তো এখন দেখো তোমার হচ্ছে অধাতু যারা তাদের সর্বশেষ কক্ষপথে হয় 5টা থাকবে, না হয় 6টা থাকবে, না হয় 7টা ইলেকট্রন থাকবে। এখন দেখো ওরা কি ইলেকট্রনটাকে নেওয়া সহজ হবে নাকি দেওয়া সহজ হবে বলো তো। কেমনে দেওয়া সহজ হবে, 5টা 6টা 7টা থাকলে সে 8টা মিলানোর জন্য কি নিতে সহজ হবে না দিতে সহজ হবে। আপনার যদি 5টা 6টা 7টা থাকে তাহলে নিতে সহজ হবে। হ্যাঁ নিতে সহজ হবে, সে কিন্তু দিতে গেলে অনেক বেশি এনার্জি লাগবে, যেটা তার দ্বারা কি না পসিবল না, তাই না। তাইলে এখন দেখো আমি যদি বলি অধাতুর ডেফিনেশন, যারা হচ্ছে কি তোমার হচ্ছে এক বা একাধিক ঋণাত্মক আয়নে কি হয়, ঋণাত্মক আয়ন ধারণ করে, তারা হচ্ছে কি অধাতু, অথবা তাদের সর্বশেষ শক্তি স্তরে 5টা 6টা অথবা 7টা ইলেকট্রন থাকবে, ঠিক আছে, সেটাকে আমরা বলি হচ্ছে কি অধাতু। আর যদি বলি যে ধাতু কারা, ধাতু হচ্ছে যারা ইলেকট্রন ত্যাগ করে অথবা ইলেকট্রন কি করে দান করে, মনে থাকবে। হ্যাঁ ধাতু সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে দেখো, 1টা 2টা 3টা এরকম ইলেকট্রন থাকে। তো ধাতু কি করে, ধরো এই যে আমি একটা ধাতুর एग्जांपल দিই, দেখো তোমার হচ্ছে সোডিয়াম একটা ধাতু, দেখো সোডিয়াম যদি একটা ধাতু হয়, সোডিয়াম কেন ধাতু, দেখো দেখতেছো সোডিয়াম, দেখতেছো নাকি দেখতেছো না বলো, বড় করে লিখতে হবে। জি ভাই, দেখতে আচ্ছা সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত, 11 না। হ্যাঁ এখন আমি যদি তার ইলেকট্রন বিন্যাস করি, দেখো ইলেকট্রন বিন্যাসটা এরকম আসবে 1s2 2s2, তারপর হচ্ছে কত 2p6, এরপর হচ্ছে কত 3s1। এখন দেখো এদিকে দেখো, এই যে এটা হচ্ছে তার প্রথম শক্তি স্তর, ঠিক আছে। এই যে 2s2p এটা হচ্ছে তার দ্বিতীয় শক্তি স্তর, আর এই যে তোমার 3s1 এটা হচ্ছে তার তৃতীয় শক্তি স্তর। এখন দেখো তো তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন কয়টা আছে, একটা না। হ্যাঁ এখন সে এই ইলেকট্রনটা কিন্তু খুব ইজিলি দিয়ে দিতে পারবে, ঠিক আছে, যে কাউকে দিয়ে দিতে পারবে।
এখন এই যে এই জন্য সে যে দিয়ে দিতেছে, এই দান করার ধর্মটাকে আমরা বলতেছি কি, তার অধাতব ধর্ম, বা এটাকে আমি এই জন্য বলতেছি অধাতু। অথবা আমি যদি ডায়াগ্রামেট্রিক্যালি হচ্ছে শো করি, তখন দেখা যাবে কি রকম, দেখো প্রথম কক্ষপথ, এই যে দ্বিতীয় কক্ষপথ, এই যে তৃতীয় কক্ষপথ, দেখতেছো? তাইলে এখানে মাঝখানে থাকতেছে সোডিয়াম, তার প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে 8টা ইলেকট্রন, ঠিক আছে? দেখো এই যে তৃতীয় কক্ষপথে হচ্ছে কয়টা, শুধুমাত্র একটাই থাকবে, এই একটা, এই একটা সে যে কাউকে দিয়ে দিতে পারবে। এখন বলতে পারো না যে ভাই এই কেন দিয়ে দিবে, এই কেন দিয়ে দিবে। ইজনাস আসো, জি ভাইয়া। হ্যাঁ আমার সাউন্ড আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো এই যে সে একটা ইলেকট্রন কেন দিয়ে দিবে এটা বুঝতে পারতেছো? কারণ দেখো সে যদি এই একটা ইলেকট্রন দিয়ে দেয়, তাইলে এখন দেখো তার কিন্তু সর্বশেষ কক্ষপথ এইটা হবে। এখন এটাতে কয়টা ইলেকট্রন আছে? 8টা। 8টা। তাহলে 8টা হলে কি সে অধিক স্থিতিশীল হবে নাকি স্থিতিশীল হবে না, বলো তো? অবশ্যই স্থিতিশীল হবে। এখন সব মৌলই কিন্তু চাই স্থিতিশীলতার ধর্মটাকে কি করার জন্য, মানে ধরে রাখার জন্য। বুঝতে পারছো? তাহলে এগুলো বুঝে গেল এতটুকু? আচ্ছা, তাহলে এখন দেখো পর্যায় সারণীর পটভূমি, যে আসলে পর্যায় সারণীটা আসছে কিভাবে। দেখো বলতেছে এই পর্যায় সারণীটা আসলে একদিনে তৈরি হয়নি, এটা হচ্ছে অনেক বিজ্ঞানীর অনেক দিনের পরিশ্রমের ফল, ঠিক আছে? এখন খেয়াল করো, আমরা হচ্ছে প্রথম যে বিজ্ঞানী হচ্ছে পর্যায় সারণী নিয়ে কথা বলছে, তোমার নাম হচ্ছে অ্যান্টনি ল্যাবোসিয়ে। এখন ল্যাবোসিয়েকে নিয়ে আমরা একটু পড়ালেখা করব। ল্যাবোসিয়ে প্রথম হচ্ছে কি, তোমার মৌলসমূহকে 2টা ভাগে ভাগ করছে, একটা হচ্ছে ধাতু এবং অধাতু নিয়ে হচ্ছে উনি হচ্ছে প্রথম ধারণা দিছে, ঠিক আছে? তাইলে এখন দেখো তুমি হচ্ছে একটু ডেসক্রাইবলি পড়লে, এই যে দেখো সর্বপ্রথম মৌলিক পদার্থগুলোকে ধাতু এবং অধাতু 2টা ভাগে হচ্ছে কি করছেন ভাগ করছেন। কে ভাগ করছে? তোমার হচ্ছে অ্যান্টনি ল্যাবোসিয়ে। এখন তিনি শুধুমাত্র অধাতু এবং ধাতুর বৈশিষ্ট্যই দেন নাই, উনি আরো একইভাবে কিছু ভৌত অবস্থার ভিত্তিতে হচ্ছে কঠিন, তরল এবং বায়বীয়, এই 3টা ভাগে হচ্ছে কি ধাতু এবং অধাতু সমূহকে ভাগ করছে, ঠিক আছে? আর উনি যখন প্রথম পর্যায় সারণী নিয়ে গবেষণা করছে, তখন কিন্তু উনি শুধুমাত্র 33টা মৌল নিয়ে একটা চক তৈরি করছে। বুঝতে পারছো? প্রথম 33টা মৌল নিয়ে উনি কাজ শুরু করছে, তখন কিন্তু 118টা ছিল না। বুঝছো? আচ্ছা, তারপরে দেখো তোমার হচ্ছে ডোবেরাইনারের ত্রয়ী সূত্র। এখন ডোবেরাইনার কি বলছে দেখো, বলছে তিনটি করে উনি হচ্ছে মৌল নিছে পর্যায় সারণী থেকে, ঠিক আছে? এখন বলতে পারো যে পর্যায় সারণী থেকে কিভাবে মৌলগুলো নিছে, উনি হচ্ছে তোমার পারমাণবিক ভর এবং এর ক্রম অনুসারে হচ্ছে কি করছে, সাজাইছে 3টা মৌলকে। বুঝতে পারতেছো? হ্যাঁ, দেখো উনি দেখতেছে কি, যখন এই যে প্রতি 3টা মৌলকে পারমাণবিক ভরের ক্রম অনুযায়ী সাজায়, উনি দেখতেছে যে দ্বিতীয় মৌলের যে পারমাণবিক ভরটা, সেটা হচ্ছে তোমার প্রথম এবং তৃতীয় মৌলের সমষ্টিকে যদি আমরা গড় করি, ওই দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরের সমান আসবে। এটাকে উনি ত্রয়ী সূত্র হিসেবে নামকরণ করছে। দেখো আমি একটা এক্সাম্পল দিই, তোমার হচ্ছে এই যে ক্লোরিন, দেখো ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, আমি 3টা মৌল নিতেছি। দেখো এদিকে দেখো 3টা মৌল, একটা হচ্ছে তোমার ক্লোরিন, একটা হচ্ছে ক্লোরিন। দেখো তো ক্লোরিনের ভর কত বলো তো? 35.5। ক্লোরিনের হচ্ছে 35. হ্যাঁ, তারপরে দেখো তোমার হচ্ছে ব্রোমিন, তারপর হচ্ছে কি ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ক্লোরিন আছে, ব্রোমিন আছে, আয়োডিন আছে। ব্রোমিনের পারমাণবিক ভর কত বলো তো? ব্রোমিনের পারমাণবিক ভর কত বলো? ব্রোমিনের হ্যাঁ, ব্রোমিন ব্রোমিনের হচ্ছে তোমার 79.9, 79 পয়েন্ট কত 9। তারপরে দেখো তোমার আয়োডিনের হচ্ছে আয়োডিনের হচ্ছে 126 পয়েন্ট কত 5 না নাকি 9? 9। তাইলে দেখো এখানে প্রথম মৌল কোনটা? প্রথম মৌল হচ্ছে তোমার ক্লোরিন, আর তৃতীয় মৌল কোনটা? আয়োডিন না? হ্যাঁ, তৃতীয় মৌল আয়োডিন। হ্যাঁ, এই যে এখানে দেখো প্রথম মৌল হচ্ছে ক্লোরিন, তৃতীয় মৌলটা হচ্ছে আয়োডিন। এখন তুমি কি করবা দেখো, তোমার হচ্ছে এই দ্বিতীয় মৌলের যে ভর, দেখো সেটা হবে তোমার, এই দুইটাকে তুমি আগে কি করো, যোগ করো। তুমি হচ্ছে এই যে দেখো যোগ করো, তোমার হচ্ছে ক্লোরিনের পারমাণবিক ভর প্লাস হচ্ছে তোমার ব্রোমিনের পারমাণবিক ভর, এগুলোকে হচ্ছে এভারেজ করো, মানে 2 দিয়ে ভাগ করো। দেখো তাহলে এটা হচ্ছে তোমার 35.5 প্লাস তোমার হচ্ছে 126 পয়েন্ট কত 9। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, তাহলে এটাকে হচ্ছে 2 দিয়ে ভাগ করো, দেখো কত আসে, কত আসে দেখো, করতেছো? কত দাঁড়ান ভাই? হ্যাঁ ভাই, চাপসা দেখা যাচ্ছে যে ভাই এই সাইডের ওই আপনি যে এগুলো
সংখ্যাগুলো লিখছে না বলো। সংখ্যাগুলো ঝাপসা দেখা যাচ্ছে, আচ্ছা দাঁড়াও। ওই সাইডে একটু ঝাপসা, এই মাছ বরাবর। হ্যাঁ এখানে এটাতে লিখবো হ্যাঁ এখানে ক্লিয়ার দেখা। তোমার হচ্ছে ক্লোরিন আর ব্রোমিন এর তোমার পারমাণবিক ভরকে হচ্ছে কি করবা, দুই দ্বারা ভাগ করো, মানে এভারেজ করো আর কি, এক হিসাবে একদম সোজা কথাই বলি। 35.5 প্লাস হচ্ছে কত তোমার হচ্ছে 126.9 ডিভাইডেড বাই কত 2। দেখো এটা কত আসে, এটা যদি করো তাহলে এটার তোমার হচ্ছে ভাগফল আসবে 81.2। 81 কত আসতেছে? 2 হ্যাঁ। 81.2। এখন দেখো এই 81.2টা কার সমান? এই যে 79.9 এর সমান অথবা কাছাকাছি না, বলো তো? হ্যাঁ, এই কথাটাই হচ্ছে ডোবেরাইনার বলছে যে আমি যদি কি করি, পর্যায় সারণীতে যদি কি করি, তিনটা মৌলকে নিই তাদের পারমাণবিক ভরের ক্রম অনুসারে, তাহলে দেখা যাবে এই প্রথম মৌল আর হচ্ছে এই তৃতীয় মৌল, এই দুইটার গড় হবে কি দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরের সমান না হলে কাছাকাছি। বলো বুঝতে পারছো কিনা এই সূত্রটা? জি ভাই অবশ্যই। হ্যাঁ, এরপরে দেখো তোমার হচ্ছে নিউল্যান্ডের হচ্ছে অষ্টক সূত্র। দেখো এটাকে কেন নিউল্যান্ডের অষ্টক সূত্র বলতেছে, দেখো উনি হচ্ছে কি করছে, বিজ্ঞানী নিউল্যান্ড, উনি হচ্ছে তোমার মৌলসমূহকে পারমাণবিক ভর অনুযায়ী হচ্ছে কি করছে, সাজাইছে প্রথমে। এখন সাজানোর পর দেখতেছে তোমার প্রতি অষ্টম মৌলের ধর্ম হচ্ছে একদম তার প্রথম মৌলের ধর্মের সাথে মিলে যায়। এখন খেয়াল করো, এটা হচ্ছে দেখাচ্ছি, উনি হচ্ছে এই সূত্রটা দিয়েছে হচ্ছে তোমার 1864 সালে। দেখো তুমি যদি এটাকে হচ্ছে কি করতে হবে, মানে এটার প্রথম শর্তটা হচ্ছে তোমাকে পারমাণবিক ভরের ছোট থেকে বড় দিকে সাজাইতে হবে, ঠিক আছে? হ্যাঁ, তাইলে এখন দেখো তখন সাজাইলে কি হবে, দেখো তুমি প্রথমে একটা মৌল সিলেক্ট করছো না, তার পরবর্তী দেখবা যে 8 নাম্বার মৌলটা, মানে ওই মৌলটাকে সিলেক্ট করার পর তার পরবর্তী 8 নাম্বার মৌলটার ধর্ম দেখবা যে তার প্রায় কি, তার মানে সেই যে ধর্মটা, ধরো যদি ওই মৌলটা 1 নাম্বার মৌলটা যদি ধাতু হয় তাহলে 8 নাম্বার মৌলটাও ধাতু হবে, আবার 1 নাম্বার মৌলটা যদি অধাতু হয় তাহলে 8 নাম্বার মৌলটাও অধাতু হবে। দেখো আমি এটা দেখাচ্ছি তোমাকে, এই যে তুমি পর্যায় সারণী দেখো এখানে দেখতেছো, এটা ক্লিয়ার না যদিও আমি দেখাচ্ছি তোমাকে। তোমার বই আছে, তোমার কাছে বই আছে? হ্যাঁ, তুমি সোডিয়ামের পরে দেখো 8টা মৌল হিসাব করো, সোডিয়ামের পরের থেকে এক ধরে হিসাব করো। এটা তো বুঝতে পারছো, এটা মুছে দিচ্ছি। সোডিয়ামকে দেখো, সোডিয়ামের পরের থেকে দেখো ম্যাগনেসিয়াম, এই যে এটা 1 নাম্বার, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম 2 নাম্বার, সিলিকন 3 নাম্বার, তারপর হচ্ছে কত ফসফরাস 4 নাম্বার, সালফার কত নাম্বার 5, তারপরে ক্লোরিন কত 6, তারপর হচ্ছে কি আর্গন কত 7, এরপরে কি আসছে পটাশিয়াম না, পটাশিয়াম কত নাম্বার? পটাশিয়াম 8 নাম্বার। মিলছে না সোডিয়াম আর পটাশিয়ামের মধ্যে ধর্মটা? হ্যাঁ, তাইলে এই যে উনি এই কথাটাই বলছে যে মৌলসমূহকে যদি আমি পারমাণবিক ভরের ছোট থেকে বড় ক্রমে সাজাই তাহলে দেখা যাবে প্রতি অষ্টম মৌলের ধর্ম কি হবে, তার প্রথম মৌলের ধর্মের সাথে মিলে যাবে। তাহলে তুমি শুধু তো সোডিয়াম আর আমি পটাশিয়াম বললাম, তুমি হচ্ছে আরো দেখো এখানে তোমার লিথিয়াম আর সোডিয়ামের মধ্যে, তাহলে লিথিয়াম যদি প্রথম মৌল হয় তাহলে সোডিয়াম অষ্টম মৌল হবে, বেরিলিয়াম যদি প্রথম মৌল হয় ম্যাগনেসিয়াম কি হবে, অষ্টম মৌল হবে। তাহলে এখন দেখো লিথিয়াম আর সোডিয়ামের মধ্যে এদের ধর্মের মিলটা কোথায়, দেখো এরা হচ্ছে দুটাই হচ্ছে কি খাদ ধাতু। এরপর হচ্ছে দেখো এখন এখানে খাদ ধাতু কি মিথ্যার ধাতু কি, এগুলো হচ্ছে আমরা আরেকটু পিছনে গেলে এই অধ্যায়ে পড়বো, ঠিক আছে? এরপরে দেখো ফ্লোরিন আর হচ্ছে ক্লোরিন। দেখো ক্লোরিনকে যদি তুমি 1 নাম্বার ধরো তাহলে ক্লোরিন হবে তোমার 8 নাম্বার মৌল, এগুলো হচ্ছে উভয়ই কি হ্যালোজেন। আর এখন দেখো এই সূত্রের আসলে কিছু কি আছে, সীমাবদ্ধতা আছে এই সূত্রের। কি বলছে দেখো, বলতেছে ক্যালসিয়াম পর্যন্ত এই সূত্রটা প্রযোজ্য ছিল, কিন্তু এরপরে আসলে আর মিল পাওয়া যায় না, এই সূত্রটার ব্যর্থতা হচ্ছে এটাই, বুঝতে পারছো? এখন বলতেছে নিউল্যান্ড তখনও কি করে নাই, যখন হচ্ছে আসলে এই সূত্রটা আবিষ্কার করছে তখন কিন্তু অন্য যে মৌলগুলো আছে সেগুলোর জন্য কিন্তু উনি কোনো ফাঁকা স্থান রাখে নাই আসলে। তো কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে বলতেছে ভিন্ন ধর্মের একই ঘরে মানে একই ঘরে পড়তে পারে। তো প্রথম দিকে যে মৌলগুলো আসলে সেগুলোই এটা মানে, শেষের দিকের গুলো হচ্ছে এগুলো তেমন একটা মানে না আর কি, এই কথাটাই বলতে চাইতেছে। ওনার এটাই আসলে ভুল ছিল, বুঝতে পারতেছো? আচ্ছা, তাহলে এরপরে দেখো তোমার হচ্ছে বলতেছে মেন্ডেলিভের পর্যায় সূত্র, যেটা 4 নাম্বার সূত্র, এটাই লাস্ট সূত্র। বলতেছে এই সূত্রটা হচ্ছে তুমি মুখস্থ করতে হবে, এই সূত্রটা কিন্তু পরীক্ষা আসবে। ইবনান হ্যাঁ হ্যাঁ, মেন্ডেলিভের এই সূত্রটা আসবে পরীক্ষায়, এটা দাগায় দেখো। দেখো বলতেছে মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে কি হয়, আবর্তিত হয়। এখন তুমি খেয়াল করো, তুমি হচ্ছে
পর্যায় সারণী যতই তোমার হচ্ছে কি বাম থেকে ডান দিকে যাবা, দেখবা যে হচ্ছে কি ধাতব ধর্মটা হ্রাস পাবে, অধাতব ধর্মটা বৃদ্ধি পাবে। ঠিক আছে? তাইলে হচ্ছে এই যে এই টাইপস ধর্মগুলো তোমার হচ্ছে খাদ ধাতু, খাদ ধর্মটা হ্রাস পাবে। তারপর হচ্ছে কি সেগুলো হচ্ছে কি হবে, মিথ্যার হবে। তারপর হচ্ছে কি তুমি যত ডান দিকে যাবা তখন এগুলো হ্যালোজেন ধর্ম প্রদর্শন করবে, নিষ্ক্রিয় গ্যাসের ধর্ম প্রদর্শন করবে। আমরা এগুলো হচ্ছে কি একটু মানে তোমার হচ্ছে পর্যায় সারণীটা পড়ার পরে তার পরবর্তী মানে যে লেকচার আছে সেটাতে হচ্ছে আমরা এই বৈশিষ্ট্যগুলো পড়বো। ঠিক আছে? আচ্ছা, এখন মেন্ডেলিভের কিছু অবদান আছে, দেখো কি কি অবদান। উনি হচ্ছে 63টা মৌল নিয়ে মৌলকে হচ্ছে সাজাইছে পর্যায় সারণীর, 12টা সারি এবং 8টা কলামে বিন্যস্ত করছে। 12টা সারি মানে যেগুলো হচ্ছে বাম থেকে ডানে বিস্তৃত 12টা সারি, আর 8টা কলাম মানে উপর থেকে নিচের দিকে যে ইয়েটা গ্রুপ বলি যেটাকে আমরা, সেটা হচ্ছে কলাম। ঠিক আছে? আচ্ছা, বলতেছে একই কলামের মৌলগুলোর কিন্তু ধর্ম একই। মানে একটা কলামের মধ্যে যতগুলো মৌল থাকবে, যেমন ধরো আমি যদি পর্যায় সারণী একদম গ্রুপের প্রথম গ্রুপের মৌলগুলোকে দেখাই, এটা হাইড্রোজেন আছে, লিথিয়াম আছে, সোডিয়াম আছে, তারপর হচ্ছে কি আছে, পটাশিয়াম আছে, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এগুলো কিন্তু সবগুলো হচ্ছে তোমার খাদ ধাতু। ঠিক আছে? বুঝতে পারতেছো? হ্যাঁ না? হ্যালো? হ্যাঁ না? হ্যাঁ, নেট সমস্যা করতেছে? কিন্তু ভাইয়া না সমস্যা নেই, নেট। আমি এটা রিসিভ করলাম, আচ্ছা আচ্ছা রিসিভ করতে গিয়ে আপনার টাকা দিয়ে গেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা দেখো, বলতেছে একই কলাম বরাবর হচ্ছে তোমার মৌলগুলোর ধর্ম একই থাকবে। খেয়াল করো, তুমি হচ্ছে একদম পর্যায় সারণীর যদি 1 নাম্বার গ্রুপটা দেখো, এই যে হাইড্রোজেন, লিথিয়াম, তারপর হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, তারপর হচ্ছে কি রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, দেখো এগুলো কিন্তু সবগুলো হচ্ছে কি তোমার খাদ ধাতু। এই যে এই কলামটা, এই কথাটাই উনি বলছে যে একই কলামের মৌলসমূহের ধর্মগুলো কি একই। বুঝতে পারছো এই পয়েন্টটা? হ্যাঁ। এরপরে দেখো সারি বরাবর তোমার যে হচ্ছে ধর্মগুলো সেগুলো কিন্তু পরিবর্তন হবে। এই যে দেখো তুমি যতই বাম থেকে ডানে যাবা কোনটা কি হবে, খাদ ধাতু, মিথ্যার ধাতু, তারপর ওইদিকে যত যাবা তোমার হ্যালোজেন ধর্ম আসবে, নিষ্ক্রিয় গ্যাসের ধর্মগুলো আসবে। বুঝতে পারতেছো? আচ্ছা, এখন সবচাইতে ওনার বড় সাফল্য কি দেখো, কিছু মৌলের অস্তিত্ব উনি আগে থেকেই ভবিষ্যৎবাণী করছে, কিন্তু আবিষ্কার করা নাই, মানে ভবিষ্যৎবাণী করছে যে এটা এরকম হবে। হ্যাঁ, কিন্তু পরবর্তীতে হচ্ছে কি সেগুলো সত্য প্রমাণিত হয়েছে। উনি যেগুলো নিয়ে ভবিষ্যৎবাণী করছে যে এই যে মৌলগুলো আবিষ্কার হবে, এভাবে আবিষ্কার হবে, তো পরবর্তীতে এগুলো মানে সত্য হয়েছে। এই জন্যই বলতেছে হচ্ছে কি এটাই হচ্ছে তার পর্যায় সারণীর সবচেয়ে বড় কৃতিত্ব, যে উনি ভবিষ্যৎবাণী করছে, এটা এক সময় না এক সময় কি হয়েছে, সঠিক হয়েছে। বলো, বুঝতে পারছো কি না? আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলো। ভাইয়া কি ছিল না আপনার অ্যালবার্ট আইনস্টাইন? হ্যাঁ, উনি ইহুদি ছিল না? আইনস্টাইন তো মেবি খ্রিস্টান ছিল সম্ভবত। আচ্ছা, ইহুদি ছিল হইতে পারে, আমি ঠিক শিওর না এটা নিয়ে। আমি আসলে ওনাকে নিয়ে অতটা রিসার্চ করি আমরা ভবিষ্যৎবাণী কি করা কি এটা তোমার যায় না? না। এটা তো হচ্ছে নরমালি ভবিষ্যৎবাণী করাটা যায় না, কারো লাইফ নিয়ে তো আমরা প্রেডিক্ট করতে পারি না, যে বলতে পারি না যে এরকম হবে এরকম হবে, তাই না? আমরা কি ভবিষ্যৎবাণী কি আমরা সত্যি নাকি? এমনিতে এটা মানে অনেকে বলে আর কি যে ভবিষ্যৎবাণী করাটা আসলে ঠিক না আর কি। তারপরও এখন যে যুগে যুগে তো মানুষ এটা করেই অভ্যস্ত আর কি, করাটা ঠিক না আর কি এমনিতে। হ্যাঁ, এটা তাই বারবারে ইয়ে আচ্ছা বুঝছি। আচ্ছা দেখো, তাহলে হচ্ছে এই যে মেন্ডেলিভের পর্যায় সারণী নিয়ে আরো কিছু কথা বলছি দেখো। তাহলে এই যে তোমার হচ্ছে এগুলো তো বলে ফেলছি নাকি? মেন্ডেলিভের কি রে, এটা 2 বার চলে আসলো কেন? হ্যাঁ, 2 বার চলে আসছে। আচ্ছা দেখো, 1869 সালে এগুলো তো বলে ফেলছি, 63 মৌল নিয়ে উনি হচ্ছে কি শুরু করছে, পর্যায় সারণীটা শুরু করছে। এরপর ওনার পর্যায় সারণী মানে বৈশিষ্ট্যটা কি এটাও বলে ফেলছি, পর্যায়ক্রমে আবর্তিত হয়, তাই না? এরপরে ওনার ওনার হচ্ছে কিছু বলতেছে পর্যায় সারণীতে কিছু কি ছিল, ত্রুটি ছিল। বলতেছে কিছু কিছু ক্ষেত্রে উনি পারমাণবিক ভর যেটা সেটার ক্রমটা হচ্ছে উনি ঠিক রাখতে পারে নাই আর কি। যেমন দেখো, উনি আর্গনের ভর ছিল 40, তারপর হচ্ছে পটাশিয়ামের ভর ছিল কি 39, তাই না? তুমি দেখবা যে আর্গন, পটাশিয়াম এগুলো একটা হচ্ছে 40, একটা 39। বুঝতে পারতেছ? আর্গন হচ্ছে তোমার হচ্ছে 18, আর পটাশিয়াম হচ্ছে 19, ক্যালসিয়াম হচ্ছে 20। তো যেহেতু 18 নম্বর মৌল আর্গন, আর্গনের ভর দেখো বেশি হয়ে গেছে, তাই না? আর তোমার হচ্ছে পটাশিয়ামের ভরটা 39 হয়ে গেছে। এখন এখানে উনি বলতেছে হচ্ছে কি, মানে এটা হচ্ছে উনি মেইনলি ধর্ম অনুযায়ী সাজানোর কারণে আসলে এই যে তোমার এই পার্থক্যটা করছে। বুঝতে পারতেছো? ভর বেশি হওয়া সত্ত্বেও আর্গনকে পটাশিয়ামের আগের স্থান দেওয়া হয়।
কারণ হচ্ছে কি ধর্ম অনুযায়ী সেটাই সঠিক ছিল, এই জন্য উনি আগে রাখছে, আগে পর করে রাখছে। বলো বুঝতে পারছো কিনা এটা? জি ভাইয়া। আচ্ছা, তারপরে দেখো মোসলের আধুনিক পর্যায় সূত্র। এখন মোসলে কি বলছে দেখো, হেনরি মোসলে উনি হচ্ছে তোমার 1913 সালে হচ্ছে কি বলছে, উনি হচ্ছে 1913 সালে হচ্ছে পর্যায় সূত্রটা দিছে। তো ওনার অবদান কি দেখো, তিনি দেখান যে হচ্ছে মৌলের সঠিক ভিত্তি হচ্ছে পারমাণবিক ভর, পারমাণবিক সংখ্যা, ভর না। উনি বলতেছে হচ্ছে মানে মৌলগুলোকে সাজানো হয়েছে তাদের পারমাণবিক সংখ্যা অনুযায়ী, পারমাণবিক ভর অনুযায়ী না। বুঝতে পারতেছো? জি ভাইয়া। এখন বলতেছে যদি মৌলগুলোকে হচ্ছে তোমার পারমাণবিক সংখ্যা অনুযায়ী কি করে সাজায়, তাহলে দেখা গেছে আগের সব অসঙ্গতি কি হয়ে যাবে, দূর হয়, উনি বলতেছে আর কি। কিন্তু ওনার হিসেবে যে আধুনিক পর্যায় সূত্রটা, উনি কি বলতেছে দেখো, বলতেছে মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক সংখ্যার অনুযায়ী কি হয়, পর্যায়ক্রমে আবর্তিত হয়। অর্থাৎ যত হচ্ছে কি হবে তোমার হচ্ছে বাম থেকে ডান দিকে আসবে, তাদের বৈশিষ্ট্যগুলো কি হইতে থাকবে, চেঞ্জ হইতে থাকবে। বুঝতে পারছো? জি ভাইয়া। এখন দেখো তোমার সংক্ষেপে কিছু পার্থক্য আছে যেটা মেন্ডেলিভ আর মোসলের মধ্যে। তাইলে দেখো তোমার হচ্ছে মেন্ডেলিভ যে পর্যায় সারণীটা দিছে সেটা হচ্ছে কি পারমাণবিক ভরের উপর ভিত্তি করে দিছে, আর বিজ্ঞানী মোসলে যেটা দিছে সেটা হচ্ছে তোমার পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে দিছে। বুঝতে পারতেছো? জি ভাইয়া। আর মেন্ডেলিভের হচ্ছে কিছু কিছু ভুল ছিল, আর মোসলে যখন পারমাণবিক সংখ্যা অনুযায়ী পর্যায় সারণীটা করছে তখন হচ্ছে সেক্ষেত্রে অনেকগুলো ভুল কি হয়ে গেছে, সংশোধন হয়ে গেছে। আর মেন্ডেলিভের পর্যায় সারণীটা হচ্ছে যে অনেক মানদাত্তার আমলে ছিল, মানে অনেক আগের ছিল। আর তোমার হচ্ছে যে মোসলের হচ্ছে পর্যায় সারণীটা এখন এই যে আধুনিক যুগ অনুযায়ী হচ্ছে আমাদের বলতেছে আর কি সঠিক, আর কি এটা বেশিরভাগ সঠিক হচ্ছে এটাই। বুঝতে পারতেছো? জি ভাইয়া। আচ্ছা, এখন দেখো আধুনিক পর্যায় সারণী কি। আধুনিক পর্যায় আজকে কি এতটুকু থাকবে এটা, তারপর বায়োলজি ধরবো নাকি আরো পড়বো এটা? ভাই আজকে কেমিস্ট্রি শেষ করে দেন, বায়োলজি করা যাবে। আমি তো ভাবতেছি আরো বায়োলজি ধরবো, এটা ধরে, তার কারণ তোমাকে এগুলো মুখস্থ করতে হবে কিন্তু। আচ্ছা সমস্যা নেই, তুমি এটা পড়লেও পড়তে পারবে, কোনো সমস্যা নেই। আচ্ছা পড়ো, আরো সমস্যা নেই। দেখো বলতেছে আধুনিক পর্যায় সারণী, দেখো বলতেছে আধুনিক পর্যায় সারণীটা আসলে কি। বলতেছে তোমার মৌলসমূহকে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির ক্রম অনুযায়ী আমরা যে ছক অঙ্কন করি সেটাকে আমরা বলতেছি হচ্ছে কি আধুনিক পর্যায় সারণী। তোমার এখানে হচ্ছে টোটাল হচ্ছে 118টা মৌল আছে। কয়টা মৌল আছে বলতো? 18টা। 118টা মৌল আছে। তাইলে এখন দেখো এরপর আছে তোমার পর্যায় এবং গ্রুপ কি। যদিও এটা আমি বলে ফেলছি যে পর্যায় হচ্ছে তোমার আনুভূমিক সারি, যেগুলো হচ্ছে বাম থেকে ডান দিকে বিস্তৃত, সেগুলোকে আমি বলি হচ্ছে পর্যায়। আর তোমার গ্রুপ হচ্ছে খাড়া কলাম, অর্থাৎ উপর থেকে নিচের দিকে যেগুলো আছে সেগুলোকে আমি বলি গ্রুপ বা কলাম। এটা ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, তোমার হচ্ছে মোট কয়টা পর্যায় আছে দেখো, 7টা পর্যায় আছে। বাম থেকে ডানে গেলে ধর্মের পরিবর্তন হবে। এখন ধর্মের কি কি পরিবর্তন হবে এগুলো হচ্ছে আমরা আরেকটা পার্টে পড়বো, ঠিক আছে, নেক্সট লেকচারে পড়বো। দেখো একই পর্যায়ের মৌলগুলোর শক্তি স্তর হচ্ছে কি, শক্তি স্তর সংখ্যা সমান। মানে একই পর্যায়ের মধ্যে যে মৌলগুলো আছে মানে তাদের হচ্ছে ধরো যদি তাদের কক্ষপথ দুইটা থাকে, তাইলে একই পর্যায়ে আমি যত বাম থেকে ডানে যাব তাদেরও কিন্তু কি থাকবে, পর্যায় হচ্ছে বা শক্তি স্তর দুইটাই থাকবে। বুঝতে পারছো? যেমন দেখো প্রথম পর্যায়ে হচ্ছে তোমার হাইড্রোজেন হিলিয়াম, এদের কিন্তু কক্ষপথ কয়টা আছে, একটাই আছে। বুঝতে পারতেছো? জি জি। এরপরে লিথিয়াম থেকে হচ্ছে তোমার নিয়ন এগুলো সবগুলো হচ্ছে দুইটা কক্ষপথ আছে। বুঝতে পারতেছো? ওকে। আচ্ছা, তারপরে দেখো তোমার হচ্ছে গ্রুপ আছে হচ্ছে মোট 18টা। গ্রুপ হচ্ছে কোনগুলো, ওই যে উপর থেকে নিচে যেগুলো, এগুলো টোটাল আছে কয়টা তোমার 18টা। এই যে দেখো 18টা, এই দেখতেছো লাস্ট নাম্বার দেখতেছো, হিলিয়ামের উপরে দেখো 18 লেখা। যদি আমার এই বইয়ে অনেক লেখা এই জন্য বুঝে যায় নাও যেতে পারে। দেখতেছো? আপনি নোট করে দিন সুন্দর করে ভাইয়া। আছে কি অনেক কিছুই লিখে আছে আমার এই বইটাতে। বুঝতে পারছো? এটা তোমার হচ্ছে ভাই মানে যাকে পড়াইছিলাম এই বইটা, ওকে হচ্ছে মানে আমি নিজে লিখে দিছিলাম আর কি এই বই। ওরা ফার্স্টের দিকে স্টুডেন্ট ছিল তো তাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই আর কি ওদের বইয়ে লিখে লিখে পড়াইছিলাম। তখন অনেক কিছু যেটা দরকার ছিল বইয়ের মধ্যে লিখে দিছি আর কি। আর তোমাদের ক্ষেত্রে এখন যেটা দরকার এটা আমি এখানে লেকচারে উঠিয়ে দিতেছি আর কি। বুঝছো? আচ্ছা জি ভাইয়া। আচ্ছা, দেখো বলতে হচ্ছে একই গ্রুপের মৌলসমূহের মধ্যে রাসায়নিক ধর্মগুলো হচ্ছে প্রায় একই হয়। ওই যে বললাম না তোমার যে হাইড্রোজেন থেকে তোমার একদম প্রান্সিয়াম পর্যন্ত যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো হচ্ছে খাদ ধাতু, তাদের বৈশিষ্ট্য হচ্ছে কি ধাতুর মতো কাইন্ড। বুঝতে পারছো? আর তাদের হচ্ছে কি দেখো একই সংখ্যক বহিঃস্থ ইলেকট্রন থাকে, অর্থাৎ সবগুলোর শেষে হচ্ছে কি তোমার হচ্ছে সবাই একটা একটা ইলেকট্রন কি করে দান করতে পারে এরা। বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, যেমন এই যে গ্রুপ 1 এর মধ্যে খাদ ধাতু, গ্রুপ
17-র মধ্যে হচ্ছে হ্যালোজেন, আর গ্রুপ 18 এটা হচ্ছে কি নিষ্ক্রিয়। নিষ্ক্রিয় বুঝতে পারতেছো? এখন নিষ্ক্রিয় গ্যাস কি, হ্যালোজেন কি, এগুলো হচ্ছে আমরা পরে পড়তেছি আর কি নেক্সট ক্লাসে। এখন দেখো জোড় সংখ্যার পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল, এদের ভরটা তুমি কেমনে বের করবা? মনে রাখবা, মানে জোড় সংখ্যাগুলোর ক্ষেত্রে ম্যাক্সিমাম তুমি হচ্ছে তাদের পারমাণবিক সংখ্যাকে 2 দ্বারা গুণ করলে তাদের পারমাণবিক ভরটা আমরা পাই যাই। বুঝতে পারতেছো? এই যে পারমাণবিক ভর সমান হচ্ছে কি, তোমার পারমাণবিক সংখ্যাকে 2 দ্বারা গুণ করলে আমরা পাই যাই। যেমন তোমাকে একটা एग्जांपल দিই, অক্সিজেনের হচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে কত, 8 না? অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? অক্সিজেন 8, আমরা এইভাবে লিখি, তাই তো? এখন দেখো এই যে তোমার অক্সিজেনের পারমাণবিক সংখ্যা যদি 8 হয়, 8 কে তুমি 2 দ্বারা গুণ করো, তাহলে এটা হচ্ছে কত, 16, তাই না? জি জি। আচ্ছা, এরকম ভাবে ধরো আরো একটা দুইটা দেখো জোড় সংখ্যা, যেমন তোমার হচ্ছে যদি কার্বন, এই যে কার্বন হচ্ছে কত, 6, কার্বনকে যদি তুমি 6 কে যদি তুমি 2 দ্বারা গুণ করো, দেখো 6 2 গুণে 12, এটা কিন্তু কার্বনের পারমাণবিক ভর। বুঝতে পারছো? জি জি। আচ্ছা, এটা পারবা? তবে আবার অনেকগুলো আছে কিন্তু সঠিক না, হ্যাঁ, শেষের দিকে গেলে কিন্তু অনেক সময় দেখা গেছে মিলে না, আর শেষের দিকে গুলো আমাদের দরকারই হয় না। তোমার হচ্ছে মেইনলি মানে মুখস্থ করলেই এটা হয়ে যায়, মুখস্থ করলে মনে থাকে। মোটামুটি ধরো তুমি 30 পর্যন্ত মুখস্থ করে রাখলেই হবে, ঠিক আছে? আচ্ছা, এখন এমনটা কেমন? হ্যাঁ বলো। এই এমন কোনো পারফেক্ট জ্ঞান নাই যে আমরা সবগুলো একসাথে বাইর করতে পারবো, কোনো ঝামেলা আল্লাহ হবে না? না, এমন কোনো পার্ট বলতে টেকনিক এখন তো বুঝোই, এখন তো অনেকেই আছে অনেক ধরনের টেকনিক দিয়ে শিখে। তো আমি হচ্ছে ধরো তেমন একটা কোনো টেকনিক দিয়ে শিখি নাই, নর্মালি হচ্ছে যেটা একদম রেগুলার আর কি, মানে ন্যাচারাল সিরিয়াল অনুযায়ী মুখস্থ করে ফেলছি। যেমন কিছু ছন্দ আছে, আমি একটু পরে দেখাচ্ছি, দাঁড়াও, এই যে আসতেছে দাঁড়াও, ছন্দগুলো এই যে এখান থেকে শুরু, এই তো দেখো, এই যে যেমন আমরা তোমার হচ্ছে কি গ্রুপ নাম্বার 1 যে ছন্দে ছন্দে গ্রুপ মনে রাখার কৌশল, কিভাবে আমরা গ্রুপগুলো মনে রাখো, দেখো খাদ ধাতুর ক্ষেত্রে দেখো হাই লিনাকে রুবি ছেঁচে ফেলেছে, তো এটা হচ্ছে খাদ ধাতু সমূহ মনে রাখার কি সিকোয়েন্স। এই যে হাইতে হচ্ছে হাইড্রোজেন, লিতে হচ্ছে কি লিথিয়াম, নাতে হচ্ছে তোমার সোডিয়াম, আর তে হচ্ছে পটাশিয়াম, রুবিতে হচ্ছে রুবিডিয়াম, সেচেতে হচ্ছে সিজিয়াম, আর ফেলেছেতে হচ্ছে ফ্রান্সিয়াম। মনে থাকবে? কাকে লিরাকে রুবি ছেঁচে ফেলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ছন্দটা দিয়ে তুমি গ্রুপ মনে রাখতে পারবা যে হাই লিনাকে রুবি ছেঁচে ফেলেছে। তো দেখো হাইতে হচ্ছে কি হাইড্রোজেন, লিতে হচ্ছে লিথিয়াম, নাতে হচ্ছে কি সোডিয়াম, তারপরে কেতে হচ্ছে তোমার পটাশিয়াম, আর রুবিতে হচ্ছে রুবিডিয়াম, সেচেতে হচ্ছে সিজিয়াম, আর ফেলেছে হচ্ছে ফ্রান্সিয়াম। মনে থাকবে? এটা হচ্ছে খাদ ধাতু বলে, গ্রুপ 1 এর মৌলসমূহকে খাদ ধাতু বলে। এরপরে গ্রুপ 2 আছে, দেখো বিরিয়ানি, মোগলাই, কাবাব, সরিয়ে কোথায় রাখো, এই এটা পাঁচিতে না, এটা হবে বাটিতে, বাটিতে রাখো, ঠিক আছে? তো এখানে দেখো তোমার বিরিয়ানিতে হচ্ছে ব্যারিলিয়াম, মোগলাইতে হচ্ছে ম্যাগনেসিয়াম, তারপরে কাবাবতে হচ্ছে কি ক্যালসিয়াম, তারপরে সরিয়েতে হচ্ছে স্ট্রনসিয়াম, আর বাটিতে হচ্ছে তোমার ব্যারিয়াম, আর তোমার হচ্ছে রাখোতে হচ্ছে রেডিয়াম। মনে থাকবে এগুলা? দেখো অনেকগুলো আছে গ্রুপ, অনেকগুলো আছে। আমি গ্রুপগুলো কিভাবে, যেগুলা তুমি হচ্ছে প্রায় কত, এখানে 11, 5 এর পরে 13 আছে, 14 আছে, 15, 16, তারপরে শেষের দিকে মনে হয় 11 একটা, আমি শেষের দিকে দিছি ওইটা, এই যে এগুলার পরে দিছি। দেখতেছো এখানে অনেক, এই স্লাইডটাতে হচ্ছে অনেক কিছু আছে, তুমি হচ্ছে এটা পড়ো ভালো করে, তাহলে এটা পড়লে অনেকগুলো জিনিস তুমি জানতে পারবা। বুঝতে পারছো? এই যে সব লিখে দিছি এটাতে, যতগুলো দরকার একদম, যা যা ইনফরমেশন দরকার সব এখানে লিখে আছে। তুমি এটা পড়লে আর বই না পড়লেও হচ্ছে চলবে, বুঝছো? বাট আমি তোমাকে একদম বলবো না, মানে এটা পড়ার জন্য ইন্সপায়ার করবো না, আমি তোমাকে বলবো যে তুমি সব পড়ো, বইও পড়ো, স্লাইডও পড়ো, তাহলে অনেক কিছু তুমি কি করতে পারবা, জানতে পারবা। বুঝতে পারছো? আচ্ছা দেখো, হ্যাঁ আচ্ছা দেখো, বলতেছে বর্তমানে এই পর্যন্ত তোমার 118টা মৌল হচ্ছে স্বীকৃত, মানে আমাদের ওভারঅল 118টা মৌল হচ্ছে, মৌল নিয়ে হচ্ছে পর্যায় সারণীটা তৈরি। তো তার মধ্যে হচ্ছে মনে রাখবা তোমার 98টা হচ্ছে কি প্রাকৃতিক ভাবে, মানে এগুলো ন্যাচারাল, আর বাকি যে 20টা আছে সেগুলো হচ্ছে তোমার আর্টিফিশিয়াল ভাবে, এগুলো হচ্ছে ল্যাবরেটরিতে কি করা হয়েছে, তৈরি করা হয়েছে আর কি, মানে প্রস্তুত করা হয়েছে। এখন দেখো এটা, এই যে তুমি বলতে পারো যে তাহলে ভাই এগুলো কে আবিষ্কার করছে, এগুলো হচ্ছে তোমার আইউপ্যাক দ্বারা হচ্ছে কন্ট্রোলেবল আর কি। যে আইউপ্যাকটা আসলে কি, তোমার ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, এটা হচ্ছে একটা রসায়নের সংস্থা বলতে পারো, যে এটা হচ্ছে আন্তর্জাতিক সংস্থা আর কি। এখন দেখো বলতেছে হচ্ছে মোট তোমার 7টা পর্যায়ে আছে, এখানে হচ্ছে এই সারণীটাতে 7টা পর্যায়ে আছে, যেগুলো হচ্ছে আমরা বলছি বাম থেকে ডানে বিস্তৃত। এরপর হচ্ছে তোমার কি আছে দেখো, মোট 18টা হচ্ছে গ্রুপ আছে, যেগুলোকে আমি বলি উলম্ব স্তম্ভ, ঠিক আছে?
আর মৌলগুলো হচ্ছে তোমার ক্রমবর্ধমান পারমাণবিক সংখ্যা অনুযায়ী হচ্ছে মৌলগুলোকে সাজানো হয়েছে, যেটা আমরা মোস্টলে বলছি, মোস্টলে সাজাইছে। তারপরে হচ্ছে দেখো বলতে প্রতিনিয়ত হচ্ছে কি প্রতিটি গ্রুপের হচ্ছে পর্যায়, গ্রুপ 1 থেকে শুরু করে গ্রুপ 18 পর্যন্ত বিস্তৃত। এরপরে দেখো তোমার নিচে আলাদাভাবে হচ্ছে দেখানো হচ্ছে দুইটা সার, মানে দুইটা আলাদা আলাদাভাবে পর্যায় দেখানো হয়েছে, যেগুলো তোমার হচ্ছে 6 নাম্বার পর্যায় এবং 7 নাম্বার পর্যায়ের মৌল। একটাকে ল্যান্থানাইড এবং একটাকে কি বলে, অ্যাক্টিনাইড বলে। এখন তুমি বলতে পারো যে ল্যান্থানাইড কোনটা ভাই অ্যাক্টিনাইড কোনটা। দেখো এই যে ইয়েলো কালার একটা দেখতেছো, ইয়েলো কালার, জি জি ভাইয়া। হ্যাঁ এই ইয়েলো কালার মৌলগুলোকে আমি বলতেছি হচ্ছে ল্যান্থানাইড সারির মৌল। আর এই যে দেখো এই যে তোমার হচ্ছে একটু অরেঞ্জ কালারের যে ইয়েটা দেখতেছো বক্সটা, সেটা হচ্ছে তোমার কি অ্যাক্টিনাইড সারির মৌল, ঠিক আছে। এটাকে আমরা সপ্তম পর্যায়ে হিসাব করি। এখন তুমি বলতে পারো যে ভাই এগুলাকে কেন, এগুলাকে দেখো নিচে আলাদা করে একটা সারিতে রাখা হয়েছে কেন। দেখো এখন এই যে এই মৌলগুলোকে যদি এখানে টোটাল ওভারঅল হচ্ছে তোমার কয়টা মৌল আছে, 57 থেকে 71 পর্যন্ত হচ্ছে তোমার ল্যান্থানাইড সারির মৌল, আর হচ্ছে তোমার 89 থেকে 103 পর্যন্ত যেগুলো, এগুলো হচ্ছে তোমার এগুলো হচ্ছে তোমার অ্যাক্টিনাইড সারির মৌল। এখন এই মৌলগুলোকে যদি দেখো পর্যায় সারণীতে এই যে এই জায়গাগুলোতে স্থান দেয়া হইতো, তাইলে কি এদের বৈশিষ্ট্যগুলো কি অন্যগুলোর সাথে মিলতো বলো তো? না ভাইয়া। না, মিলতো না। এই জন্য এদেরকে আলাদা করে রাখা হয়েছে, বুঝতে পারছো? জি জি ভাইয়া। আচ্ছা এখন দেখো পর্যায় ভিত্তিক মৌলের সংখ্যা, কোন পর্যায়ে কয়টা মৌল আছে দেখো। পর্যায় 1 এর মধ্যে, পর্যায় 1 এর মধ্যে মৌল আছে দুইটা, ওই যে হাইড্রোজেন আর হিলিয়াম। এই জন্য এটার নাম হচ্ছে সংক্ষিপ্ত পর্যায়, অতি সংক্ষিপ্ত পর্যায়, মানে একদম ছোট পর্যায় হচ্ছে এটাই। তারপরে দেখো তোমার পর্যায় 2 ও 3, এখানে হচ্ছে টোটাল 8টা মৌল আছে, এই জন্য এটাকে বলতে সংক্ষিপ্ত পর্যায়। তুমি দেখো এই যে এগুলা পড়ো, এই দেখো প্রথমটা হচ্ছে এই যে এখানে হচ্ছে কি এই পাশে আছে হিলিয়াম আর এই পাশে আছে হাইড্রোজেন, হাইড্রোজেন হিলিয়াম, দেখছো? আচ্ছা এটা থেকে দেখাই এখানে অত আছে, দেখো এই যে এই পর্যায়টা দেখো, এই প্রথমে আছে কয়টা, পর্যায়ে 1, এটাতে আছে তোমার হাইড্রোজেন আর হচ্ছে কি হিলিয়াম আছে, মাত্র কয়টা, দুইটা মৌল না, দুইটা। তারপরটা দেখো 2 নাম্বার পর্যায়ে কয়টা আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, দেখছো? পর্যায় 2 এর মধ্যে 8টা আছে। এর পরবর্তীতে পর্যায় 3 এর মধ্যেও 8টা আছে। তাহলে প্রথমটাকে বলতেছে হচ্ছে সংক্ষিপ্ত পর্যায়, পরবর্তীটাকে বলতেছে হচ্ছে অতি সংক্ষিপ্ত পর্যায়, বুঝতেছো? এরপরটাতে কয়টা আছে দেখো, একটা, দুইটা, তিনটা, তারপর 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 13, 14, 15, 16, 17, 18। তাহলে দেখো এর পরবর্তীতে কয়টাতে 18টা আছে দেখো, এর পরবর্তীতে হচ্ছে তোমার 4 এবং 5 এ হচ্ছে 18টা মৌল আছে, এই জন্য এটাকে বলা হয় দীর্ঘ পর্যায়, বুঝতে পারতেছো? জি ভাইয়া। এরপরে দেখো পর্যায় 6 এবং 7 যেটা, সেটাতে হচ্ছে তোমার 32টা পর্যায় আছে, যেটাকে আমরা বলতেছি অতি দীর্ঘ পর্যায়, বুঝা গেল? জি। এবং এখন দেখো গ্রুপ এবং তাদের নাম। তাহলে পর্যায় সারণীর 1 নাম্বার গ্রুপকে আমরা বলি খাদ ধাতু, 2 নাম্বার গ্রুপকে বলি বিখ্যাত ধাতু, 11 নাম্বার গ্রুপকে বলি হচ্ছে কি মুদ্রা ধাতু, আর 16 নাম্বার গ্রুপকে আমরা বলতেছি হচ্ছে কি চালকোজেন, আর 17 নাম্বার গ্রুপকে হচ্ছে বলি যে হ্যালোজেন, আর তোমার 18 নাম্বার গ্রুপ যারা, তাদেরকে আমি বলি হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস অথবা নোবেল গ্যাস। এখন দেখো এগুলো বৈশিষ্ট্যগুলো আমরা পড়বো আর একটু নিচের দিকেই দেখো, তুমি হচ্ছে ছন্দে ছন্দে এগুলো মনে রাখার জন্য হচ্ছে কি এগুলো মুখস্থ করবে, আমি না একদিন জিজ্ঞেস করবো একটা একটা করে, বুঝতে পারছো? জিগাবো আমি আর তুমি নোট করবা, বুঝছো? ওকে ওকে ভাইয়া। এই যে দেখো পর্যায় গ্রুপ এগুলো সব বলে ফেলছি। ল্যান্থানাইড সারি, অ্যাক্টিনাইড সারি দেখো মূল সারণীর নিচে আলাদা করে দেখানো হয়েছে, এটাও বলে ফেলছি। ল্যান্থানাইড হচ্ছে 6ষ্ঠ পর্যায়ের মৌল, অ্যাক্টিনাইড হচ্ছে 7ম পর্যায়ের মৌল, আর এরা মূলত হচ্ছে পর্যায় সারণীরই অংশ, কিন্তু এগুলাকে বৈশিষ্ট্যের কারণে আলাদা আলাদা করে কি করা হয়েছে, রাখা হয়েছে, বুঝতে পারতেছো? জি জি। আচ্ছা তারপর হচ্ছে দেখো গ্রুপ ভিত্তিক মৌল, তোমার হচ্ছে কোন গ্রুপে কয়টা মৌল আছে। 1 নাম্বার গ্রুপে 7টা, 2 নাম্বার গ্রুপে 6টা, তারপরে 3 এ হচ্ছে কয়টা, 4টা মৌল আছে। গ্রুপ 4 থেকে 12 পর্যন্ত প্রত্যেকটা গ্রুপে 4টা করে, হ্যাঁ 4টা করে মৌল আছে। গ্রুপ 13 থেকে 17 প্রত্যেকটা গ্রুপে 6টা করে মৌল আছে। গ্রুপ 18 এখানে হচ্ছে 7টা করে মৌল আছে, বুঝতে পারতেছো? এই যে এগুলো হচ্ছে কি একটু মনে রাখবা। ল্যান্থানাইড, অ্যাক্টিনাইড সারি দেখো তোমার হচ্ছে এগুলোকে তোমার হচ্ছে এগুলোর পারমাণবিক সংখ্যা হচ্ছে 57 থেকে 71 হচ্ছে ল্যান্থানাইড সারি, যেখানে হচ্ছে 15টা মৌল আছে। আবার পারমাণবিক সংখ্যা 89 থেকে 103, যেখানে অ্যাক্টিনাইড সারি, এখানেও 15টা মৌল আছে। এখন এই দুইটা শ্রেণীর কিন্তু ল্যান্থানাইড আর অ্যাক্টিনাইড যারা, এদের কিন্তু তোমার ক্যারেক্টার কিন্তু সেম, মানে এদের ধর্ম হচ্ছে কি প্রায় সেম,
এরপরে দেখো বলতেছে একই পর্যায়ে যত আমরা হচ্ছে বাম থেকে ডানে যাব মৌলগুলোর ধর্ম কি হবে ধীরে ধীরে পরিবর্তিত হবে, অর্থাৎ তাদের ধাতব ধর্ম হচ্ছে হ্রাস পাবে, তাদের অধাতব ধর্মটা বেড়ে যাবে যত আমরা বাম থেকে ডানে আসবো। যদিও ধর্মের কথা আমি এখানে বলতেছি না, কারণ হচ্ছে একটু পরে গেলে আমরা আলাদা করে কি আছে ধর্ম আছে, মানে ধর্মগুলো হচ্ছে আমরা এক্সপ্লেইন করবো একটু পরে। আর গ্রুপের মধ্যে দেখো গ্রুপের ধর্মের মিল, একই গ্রুপের মৌলসমূহের কি ভৌত ও রাসায়নিক ধর্ম প্রায় একই রকম, কারণ তাদের হচ্ছে কি মানে তাদের যে সর্ববহিষ্ঠ কক্ষপথ সেখানে সমসংখ্যক ইলেকট্রন থাকে। বলো এতটুকু বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, দাঁড়াও একটু ওয়েট করো ভাই, একটু আসতেছি। হ্যাঁ আচ্ছা।